Hello everybody, I am Dr. Madanki from Care IVF. আমি এখানকার একজন কনসালটেন্ট। আজকে আমি আপনার কাছে নিয়ে এসেছি একটা very important topic in the field of infertility and its treatment. সেটা হচ্ছে ovarian hyperstimulation syndrome. Before I start talking about ovarian hyperstimulation syndrome, আমি একটু ovarian stimulation নিয়ে আপনাদেরকে just একটু brief করে দিতে চাই. So what is it? During the treatment of for infertility, when we are starting the process of IVF, এখানে মেন উদ্দেশ্য হচ্ছে আপনার ডিম্বাশয়, দ্যাট ইজ ওভারিজ, সেটাকে স্টিমুলেট করে একাধিক ডিম তৈরি করাটা মূল উদ্দেশ্য। অ্যান্ড সেটা কিভাবে করা হয়? বাই মিনস অফ ফার্মাকোলজিক্যাল এজেন্টস অর ইনজেকশনস, হরমোনাল ইনজেকশনস। এটা দিয়ে আমরা স্টিমুলেট করি ওভারিকে টু প্রডিউস মোর নাম্বার অফ ফলিকলস অ্যান্ড দেয়ার বাই আমাদের উদ্দেশ্য হচ্ছে টু ক্রিয়েট মোর নাম্বার অফ এমব্রায়োস। এটা করতে গিয়ে sometimes there can be a very known complication which is called ovarian hyperstimulation syndrome. Ovaries কিভাবে রেসপন্ড করবে সেটা ডিপেন্ড করে on various factors, and as a clinician আমাকে alert, aware হয়ে থাকতে হবে যে which patients are at high risk for ovarian hyperstimulation and accordingly take precautions and counsel the patients যে এই পসিবিলিটি আছে এবং এর জন্য আমরা কি কি করতে পারি, how we can avoid any serious complications. So moving on to the next step, ovarian hyperstimulation is a known complication, can become a very serious complication যদি আমরা alert, aware এবং early precautions যদি না নিয়ে থাকি। But having said that, it has become extremely rare because আজকাল we are very closely monitoring during any IVF cycle. এই নয় যে পেশেন্টসকে আমরা 10 দিন 12 দিনের ইনজেকশন যখন দিই মনিটর করি না বা তাদের ব্লাড ভ্যালুস দেখি না, তাদের স্ক্যান করি না। তো since we are closely monitoring, this has become a very rare complication and the incidence is about 2 to 3%. তো আমরা এটাকে কিভাবে ক্লাসিফাই করতে পারি? It can be classified into various grades, mild, moderate এবং সিভিয়ার, বেসড অন সাইন্স, সিমটমস, ল্যাবরেটরি ফাইন্ডিংস, আলট্রাসাউন্ড ফাইন্ডিংস অ্যান্ড রেডিওলজিক্যাল ফাইন্ডিংস। এটার উপরে বেসিস করে 2-3টে গ্রেডিংয়ে এটাকে করা যায়। ইউজুয়ালি মাইল্ড অ্যান্ড মডারেট, এখানে সিমটমস আর নট ভেরি সিভিয়ার এবং আমরা পেশেন্টকে আউট পেশেন্ট বেসিসে ম্যানেজ করতে পারি। কিন্তু when it becomes the severe kind of OHSS, যেখানে the symptoms are very critical, laboratory parameters are all deranged, when we find যে আলট্রাসাউন্ডে আমরা বুকের ভেতরে বা পেটের ভেতরে এক্সেসিভ ফ্লুইড অ্যাকুমুলেশন পাচ্ছি, দেন পেশেন্টকে অ্যাডমিট করে হসপিটাল সেটিংয়ে রেখে একটা মাল্টি স্পেশালিটি কোঅর্ডিনেশন করে ICU সেটিংয়ে রেখে আমাদেরকে ক্লোজলি ওয়াচ করে মনিটর করে ট্রিট করতে হয়। কি কি টাইপস অফ ওভেরিয়ান হাইপারস্টিমুলেশন হতে পারে? বেসড এন্টায়ারলি অন an injection called trigger injection, আমরা এটাকে দুটো মেন ক্যাটাগরিতে ডিভাইড করতে পারি। সেটা হচ্ছে early onset, that is within 5 to 7 days of the trigger injection, that is the HCG injection, or late onset, that is after 10 days. তো ট্রিগার ইনজেকশনটা কি? আমরা যখন IVF স্টিমুলেশন করছি সেখানে আমরা পেশেন্টকে ইনজেকশন দিচ্ছি, ইনজেকশনের মাধ্যমে একাধিক ডিম তৈরি করার চেষ্টা করছি। ডিম তৈরি করা মানে these are the ovaries. আমরা ইনজেকশনের মাধ্যমে এই ওভারিজে মোর নাম্বার অফ ফলিকলস তৈরি করে মোর নাম্বার অফ ওসাইটস প্রডিউস করার চেষ্টা করছি, অ্যান্ড সো মোর নাম্বার অফ এমব্রায়োস। সো ডিউরিং দিস প্রসেস when আমরা পেশেন্টকে মনিটর করে দেখছি যে ফলিকলগুলো কীরকম করে গ্রো করছে, ডে 5-এ কীরকম সাইজ, তার ডে 7-এ কীরকম সাইজ। ফাইনালি যখন আমরা স্যাটিসফাই হয়ে যাচ্ছি যে দ্য ফলিকলস আর ম্যাচিওর, দে আর নাও রেডি ফর ওভাম পিক আপ, যে আমরা সব কটা ওসাইটস বার করে নিতে পারি, রেডি হয়ে গেছে, তখন একটা ফাইনাল ম্যাচুরেশন ইনজেকশন দিতে হয়, সেটাকে বলে ট্রিগার ইনজেকশন। এটা দু ধরনের হয়, একটা হচ্ছে HCG ট্রিগার, একটা হচ্ছে GnRH অ্যাগনিস্ট ট্রিগার। এই HCG ট্রিগার দিলে পরে যাদের ওভেরিয়ান হাইপারস্টিমুলেশন অলরেডি হচ্ছে তাদের কিন্তু আমরা এই HCG ট্রিগার দিই না। We hold the HCG trigger injection and we give the other injection which is a GnRH agonist. কিন্তু যদি HCG ট্রিগার দেওয়া হয়
উইদিন 5 to 7 days হাইপারস্টিমুলেশন যখন ডেভেলপ করে সেটাকে বলে আর্লি অনসেট, অ্যান্ড আফটার 10 days যেটা ডেভেলপ করে দ্যাট ইজ বিকজ অফ অ্যান এন্ডোজেনাস HCG প্রোডাকশন, দ্যাট ইজ মেইনলি বিকজ অফ আ প্রেগনেন্সি। পেশেন্ট যখন প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, দ্য বডি প্রডিউসেস রাদার HCG হরমোন, অ্যান্ড তার জন্য যে OHSS হাইপারস্টিমুলেশন যেটা ডেভেলপ করে বিকজ অফ আ পজিটিভ প্রেগনেন্সি, সেটা হচ্ছে লেট অনসেট। জেনারেলি দেখা যায় যে লেট অনসেট OHSS ইজ মোর সিভিয়ার অ্যান্ড ক্যান বি ক্রিটিক্যাল। কিছু রিস্ক ফ্যাক্টরসের উপরে বেস করে আমরা পেশেন্টসদের ক্যাটাগরাইজ করতে পারি যে this particular patient is at a higher risk and this particular patient is of a lower risk. রিস্ক ফ্যাক্টরসগুলো কি? ক্লিনিশিয়ানকে প্রথম থেকে ফ্রম দ্য টাইম অফ টেকিং দ্য হিস্ট্রি আমাদেরকে অ্যালার্ট থাকতে হয়। ইয়াং পেশেন্ট, জেনারেলি লেস দ্যান 30, লিন পেশেন্ট যার বডি মাস ইন্ডেক্স কম, যে রোগা পাতলা পেশেন্ট, যার হিস্ট্রি অফ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম আছে, যার প্রচুর অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট, দ্যাট ইজ ওভারিজে বিগিনিং অফ দ্য সাইকেলে ছোটো 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 অনেকগুলো ফলিকলস থাকে। when these are more than 12 to 15 or 20, these patients are at high risk. যাদের anti-Mullerian hormone levels are very high, and when they have already had a past history of ovarian hyperstimulation in any previous cycle. During the stimulation process যখন আমরা অনেক small to medium sized follicles দেখি during the process of stimulation, those patients are also at high risk. যাদের এক্সেসিভ oocytes রিট্রিভ হয়েছে, মিনস ওভাম পিক আপের সময় অনেক প্রচুর oocytes আমরা রিট্রিভ করতে পেরেছি তখন, অ্যান্ড যাদের HCG ইউজ করা হয়েছে। জেনারেলি দিজ আর দ্য পেশেন্টস হু আর অ্যাট আ হায়ার রিস্ক অফ ডেভেলপিং OHSS অ্যাজ কম্পেয়ার টু দ্য আদার কাইন্ড অফ পেশেন্টস। তো কীভাবে আমরা ডায়াগনোসিসটা করব? জেনারেলি সাইন্স, সিমটমস, ল্যাবরেটরি ফাইন্ডিংস অ্যান্ড আলট্রাসোনোগ্রাফি ফাইন্ডিংস। পেশেন্ট একটা টিপিক্যাল হিস্ট্রি নিয়ে প্রেজেন্ট করবে অফ অ্যাবডোমিনাল পেন, ডিসকমফর্ট, একটা বমি বমি ভাব, কনস্টিপেশন, নজিয়া, পেট ফুলে যাচ্ছে, অ্যাবডোমেন গার্থ মেজার করলে সেটা গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, ইউরিন আউটপুট কমে যাচ্ছে, প্রচণ্ড পেটে ব্যথা বা শ্বাসকষ্ট, ইন এক্সট্রিম কেসেস ডিফিকাল্টি ইন ব্রিদিং বা কোনো থ্রম্বোসিস ধরনের সিমটমস, এইসব সিমটমস নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। আর হচ্ছে ইম্পর্টেন্ট হিস্ট্রিতে হচ্ছে টাইম অফ অনসেট। ট্রিগার ইনজেকশন অর্থাৎ HCG ইনজেকশন দেওয়ার কতদিন পরে এটা ডেভেলপ করেছে, সো ইট ডিপেন্ডস অন দ্যাট অলসো। অ্যান্ড কটা ফলিকলস আমরা স্ক্যানের সময় দেখেছি, কটা ফলিকলস থেকে কটা oocytes আমরা বার করতে পেরেছি। সো অল দিস উইল মেক আস অ্যাওয়্যার। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ক্লুজ ফর আস টু বি এবল টু ডায়াগনোজ OHSS। কিছু ব্লাড টেস্ট লাইক CBC, যেখানে আমরা হেমো কনসেন্ট্রেশন পাবো, তারপরে ডিরেঞ্জড প্লেটলেটস, ডিরেঞ্জড ফ্লুইড ব্যালেন্স, these are the clotting factors are deranged. এইসব laboratory parameters also আমাদেরকে কিছু ভাবে গাইড করে for us to understand that yes, there is a underlying metabolic derangement. আর আলট্রাসোনোগ্রাফিতে আমরা দেখব যে there may be increased size in the ovaries. ওভারিগুলো হয়তো অনেকটা ফুলে গেছে, ডিস্টেন্ডেড হয়ে রয়েছে, প্রচুর ফলিকলস সেখানে এখনো দেখা যাচ্ছে, হাইপার স্টিমুলেটেড ওভারিজ, there is collection of fluid in the abdomen, যেটাকে আমরা বলি মেডিকেল ভাষায় ascites. Sometimes there may also be collection of fluid in the pleural space, that is called pleural effusion. These are the parameters যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে we can make a correct diagnosis. তাহলে ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট depends on the severity. That is why classification and gradation is important. আমি আগেই বললাম মাইল্ড, মডারেট, সিভিয়ার। মাইল্ড অ্যান্ড মডারেট আমরা আউটপেশেন্ট বেসিসে আমরা সেটাকে ডায়াগনোজ করতে পারবো এবং ট্রিট করতে পারবো। অ্যান্ড হাউ ডু উই ডু দ্যাট? পেশেন্টকে আমাদেরকে ভালোভাবে আমরা কাউন্সেলিং করি যে এই সিমটমস হলে আমাদেরকে উই আর অ্যাভেলেবল at any point in time for you to contact us. Generally স্টিমুলেশন করে নিয়ে ওভাম পিক আপের পরে এই পেশেন্টস আর অলওয়েজ গিভেন আ হেল্পলাইন, অ্যান্ড উই tell them that if these factors এই ধরনের ডিসকমফর্ট যদি হয় to get in touch with us. Routinely আমরা 3-4 days পরে বা after 5 days we call these patients for an ultrasound scan to see if there is any accumulation of fluid, if there is any evidence of ovarian hyperstimulation. There are certain medicines
রুটিনলি ওভাম পিক আপের পরে আমরা এই পেশেন্টসদেরকে একটু বেশিক্ষণ মনিটর করি, তাদেরকে একটা প্রোটিন ডায়েট অলরেডি হাই প্রোটিন ডায়েট অলরেডি অ্যাডভাইস করা থাকে, তাদেরকে একটা কোলয়েড ইনফিউশন আমরা দিই এবং তাদেরকে কিছু মেডিসিনস অ্যান্ড লো মলিকুলার ওয়েট হেপারিন ইনজেকশন স্টার্ট করে আমরা মনিটর করি ভেরি ক্লোজলি। তাদেরকে শিখিয়ে দেওয়া হয় দ্যাট দে হ্যাভ টু ওয়ে দেমসেলস এভরিডে, দে হ্যাভ টু মেজার দেয়ার অ্যাবডোমিনাল গার্থ এভরিডে অ্যান্ড নোট ডাউন দ্য ভ্যালিউজ সো দ্যাট 4-5 days later when they come to us for a scan আমরা সেগুলোকে দেখে বুঝতে পারি যে whether the patient has been developing or going towards a hyperstimulation or not. So mild and moderate কে আমরা এইভাবে স্ক্যানের মাধ্যমে ল্যাব ফাইন্ডিংস এর মাধ্যমে we can and signs and symptoms এর বেসিসে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা করে নিতে পারবো and manage them accordingly. But when it comes to the severe form of OHSS, we have to admit the patient, involve the physician and correct the fluid balance, give them low molecular weight heparin and correct all the parameters that are deranged. So এটার ICU সেটিংয়ে আমাদেরকে এই পেশেন্টদেরকে ট্রিট করতে হয়। But as I already mentioned, fortunately the severe cases are very rare in a controlled ovarian hyperstimulation. This is very uncommon these days. So the treatment, the process of IVF and the controlled ovarian stimulation is very safe and these kind of complications are very rarely seen. So how else can we prevent? As I already said, we can prevent এই ধরনের সিভিয়ার কেসেসকে আমরা প্রিভেন্ট করতে পারি by taking a proper history, তাদের কোনো আগে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের কোনো হিস্ট্রি আছে কিনা, তাদের হাইপারস্টিমুলেশন হয়েছে কিনা, হোয়াট ইজ দি অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট, তাদের AMH ভ্যালিউ, তাদের বডি ওয়েট অ্যান্ড based on these history we can categorize these patients as high risk or low risk. Also stimulation start করার সময় আমরা BMI body mass index and AMH এটার বেসিসে we start the stimulation with a low dose of injections. Monitor them very closely. High E2 levels. What is E2? Estrogen level. এটাকে আমরা চেক করি on a regular basis during the process of stimulation and this is again another marker which tells us whether patient is going towards hyperstimulation or not. যাদের more than 3000 E2 levels থাকে, this is a warning sign for us that patient is going towards hyperstimulation. আমরা তখনই পেশেন্টকে কাউন্সেল করে রাখি যে আমরা পিক আপ তো করব কিন্তু we will form the embryos but we will not do a transfer in this cycle. Why? Because pregnancy যদি চলে আসে endogenous HCG তখন starts getting produced by the body and that can further cause very severe kind of OHSS. That is why in patients who are at risk of developing OHSS আমরা HCG trigger দিই না এবং all embryos are frozen and subsequently আমরা frozen embryo transfer cycle attempt করি. So in a nutshell, ovarian hyperstimulation syndrome, mild and moderate, can be easily managed and avoided and the severe forms are very rare. But having said that, if it does occur, manage করতে গেলে আমাদেরকে ICU সেটিংয়ে ফিজিশিয়ানস ইনভলভ করে মাল্টি স্পেশালিটি সেটিংয়ে এই পেশেন্টসদের আমাদেরকে ট্রিট করতে হয়। বাট ইয়েস, ইন আ সেফ environment where we are doing controlled ovarian stimulation, we can avoid these symptoms by adopting preventive measures, being alert, aware and treat fast, rapidly and counsel patients that this can be a possibility so that আমরা এটাকে early diagnosis করতে পারি। Thank you so much and I will see you again at a নতুন topic নিয়ে। Thank you for being with me.